শুধু দর্শক, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি বৈশাখী টেলিভিশনের প্রতিদিনের আয়োজন জিরো আওয়ারে। জিরো আওয়ারে আমাদের আজকের অতিথি বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী সমিতির সভাপতি, তিনি নবনির্বাচিত, একই সঙ্গে গত টার্মে তিনি নির্বাচিত ছিলেন, সভাপতি অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন। মাহবুব হোসেন, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আপনার সঙ্গে আমার একটা প্রসঙ্গ আসছে, সেটা আপনি নিজের একটু প্রশংসা করছিলেন যে আপনি সোবার মানুষ, এটা অনেকেই জানেন এবং আপনি না বললে হবে। এবং আপনি কিছুক্ষণ আগে বলছিলেন যে সুপ্রিম কোর্ট চিফ জাস্টিসের অনেক কিছু পরিবর্তনের ফলে আপনারাও তার প্রশংসা করছেন, মানে পরিবর্তনের সঙ্গে আপনি থাকেন। একটা তথ্য আছে যে আমার কাছে, আমি ঠিক এই মুহূর্তে 1972 সালে যখন দালাল আইনে বিচার হচ্ছিল, সেই প্রক্রিয়াতে আপনি তখন পিপি হিসেবে চিফ প্রসিকিউটর ছিলেন। এখন এসে আপনি যুদ্ধাপরাধীদের বিচারের প্রক্রিয়াতে অনেক সময় বিরোধিতা করেন। আমি যখন ছিলাম তখন এরা কেউ আসামি ছিলেন না, এদের বিরুদ্ধে কোনো অভিযোগ ছিল না। আমার সময় ছিল ফজল কাদের চৌধুরী, মরহুম ফজল কাদের চৌধুরী, খান সবুর, এরা ছিলেন এবং এদের ভিতরে খুন, তারপর হত্যা, ধর্ষণ এরকম কোনো অভিযোগ ছিল না। এবং এদের বিরুদ্ধে যে সাধারণ দে হ্যাভ কোলাবরেটেড উইথ দি পাকিস্তানি আর্মি, তাকে সাহায্য করেছে বক্তব্যের মাধ্যমে। এবং বঙ্গবন্ধু নিজে বিষয়টি পরে অনুধাবন করলেন যে কোলাবরেটর অ্যাক্ট করে দেশটাকে বিভক্ত করে দেওয়া হয়েছে। এবং আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি যে দালাল আইনে আমাদের প্রায় 32,000 মতো আসামি আমাদের ছিল। অনেক পরিবারের ছেলে মুক্তিযোদ্ধা, কিন্তু তার বাবা কোলাবরেটর হলেন। যেহেতু উনি চেয়ারম্যান ছিলেন, চেয়ারম্যান থাকলেই পিস কমিটির সদস্য হতে হয়, সদস্য হলে তারপরে আমরা তাদেরকে করেছি কোলাবরেটর হিসেবে। সেজন্য বঙ্গবন্ধু তাদেরকে মাফ করে দিয়ে গেছেন। তো না, কিন্তু মাফ করে দেওয়ার পরে যে স্পেসিফিক যাদেরকে চিহ্নিত করা হয়েছিল, তখন স্পেসিফিক কাউকে চিহ্নিত করা হয় না। যাদেরকে একটা, এই যে আজকে যারা আছেন তাদের ভিতরে কোনো স্পেসিফিক মামলা ছিল না। সাধারণ কোলাবোরেশনের যারা ছিলেন, ফজল কাদের চৌধুরী, খানে সবুর, শাহ আইজুর রহমান, এদের সবাইকে বঙ্গবন্ধু মাফ করে দিয়ে গেছেন। এবং কোলাবরেটর অ্যাক্টের মেইনটাকে বঙ্গবন্ধু মাফ করে দিয়ে গেছেন। তারপরে 3টি সেকশন ছিল, হত্যা, ধর্ষণ, এটা পরে ছিল না। এগুলো তো আমাদের পেনাল কোডের অফেন্স, সেটা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান উড্ড করে দিয়ে গেছেন। আর আমি যেটা বলতে চাচ্ছি যে আমি এদেরকে সমর্থন করি এইভাবে যে এতদিন পরে আমার সমর্থন, আমি বলি যুদ্ধ অপরাধীদের যারা সত্যিকার যুদ্ধ অপরাধী ছিলেন তাদের বিচার হোক, হত্যা করেছেন, ধর্ষণ করেছেন, এরকম তাদের বিচার হোক, কিন্তু এর জবাব তো আমাদের দিতে হবে। আমি তখন ছিলাম, আপনার আমাদের 96,000 বা 95,000 পাকিস্তানি আর্মি ছিল। আমরা বাছাই করতে করতে করতে, কিন্তু আপনি এখন যে তদন্ত কমিটি যারা যাচ্ছেন, তারা যে সমস্ত ডকুমেন্টস খুঁজে পাচ্ছেন, সেগুলো কি তাহলে মিথ্যা? ডকুমেন্টস তারা কি পাচ্ছেন? এখন 40 বছর পরে সরকার ক্ষমতায় আছেন আমাদের দেশে। তখন যদি ফজল কাদের চৌধুরী বিরুদ্ধে হত্যার মামলা থাকতো, তখন তার ছেলের বিরুদ্ধে মামলা হতো। কিন্তু ছেলের বিরুদ্ধে স্টেটমেন্ট এখনো তার লোকেরা দিচ্ছে। স্টেটমেন্টের তো অভাব নেই। আপনি আমাকে বলেন না, কিন্তু কিছু আপনি স্টেটমেন্ট দেখলে বোঝা যায় যে আপনি আমাকে বলেন না। তখন তো আওয়ামী লীগ সরকার। আওয়ামী লীগ সরকার তখন কি করেছেন, এই 40টা বছর কি করেছেন? না, 72 সালে আওয়ামী লীগের সরকার আজকের সরকারের এক তুলনা করলে হবে না, কারণ 72 বিধ্বস্ত দেশ ছিল সে সময়। আপনি 72 পরে তো অনেক, তারপরও তো আওয়ামী লীগ ক্ষমতা এসেছে, 40 বছর পরে দেশটাকে আবার বিভক্ত করার চেষ্টা করছেন। হ্যাঁ, সত্যিকার যদি আমি এখনো বলছি, যদি সত্যিকার অর্থে এবং যুদ্ধ অপরাধীদের বিচারের ক্ষেত্রে যে ধরনের বিধান আইন থাকা উচিত, সেইভাবে বিচার করে তারা যদি এটাকে দোষী হয়, অবশ্যই তাদের সাজা হবে। কিন্তু এর পিছনে যদি প্রচ্ছন্ন আর একটা উদ্দেশ্য থাকে, সেটা তো দেশের জনগণ মেনে নেবে না। এটা তো আমাদের বুঝতে হবে। কিন্তু আমাদেরকে আপনি খেয়াল করবেন যে যুদ্ধাপরাধীদের বিচার করব, এই বক্তব্য দিয়েই তারা কিন্তু ভোট পেয়েছেন।
না, বিচার করব এই পর্যন্ত না, তারা 10 টাকা সের চাউল বিঘা চাউল খাওয়াবো এইটাই তাদের ছিল। এরকম আমাদের দেশ, শোনেন, এই যে আমাদের দেশের এই 10 টাকা চাল খাওয়াবো, এটা আমি ব্যক্তিগতভাবে খুঁজেছি সঞ্জয়, কে বলেছেন এই কথাটা? এটা কিন্তু আমিও খোঁজ করছি, এই স্টেটমেন্টটা আমরা খোঁজ করছি। বাজারে চালু ছিল, এবং আপনি যদি দেখতে না চান, না, এটা কোনো না কোনো অন রেকর্ড থাকতে হবে তো। ওয়ান রেকর্ড আছে, আপনি যদি এটা দেখতে চান, আমাদের পল্টনে একটা মিটিং হয়েছিল, সেই মিটিং এ আমি উপস্থিত ছিলাম, একটা বেশি হয়ে যাচ্ছে, তখন আমাদের একজন বললো যে ম্যাজিক দেখাবো। তো আমি ভাবলাম যে আমরা সব সিনিয়র লিডাররা বসে আছি, বক্তৃতা করবো, সময় পান, উনি ম্যাজিক দেখাবেন। হঠাৎ একটা টেপ ছেড়ে দেওয়া হলো, ভিডিও ছেড়ে দেওয়া হলো, সেখানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বক্তব্য দিচ্ছেন। তো এটা তো ঠিক না। তো দেশের লোক জানতো, এইটাই কিন্তু বাজারের স্লোগান ছিল, যুদ্ধ অপরাধী বিচার হবে, দ্রব্যমূল্য ছিল দ্রব্যমূল্য দুর্নীতির বিরুদ্ধে লড়াইতে। কোনটা হয়েছে বলেন? সেটা অন্য প্রশ্ন, সেই প্রশ্নগুলো অবশ্যই তোলা যেতে পারে। যুদ্ধ অপরাধীদের বিচার হবে, এই প্রশ্নে দেশের জনগণ ভোট দিয়েছে, এটা অন্তত আমি বিশ্বাস করি না। বিশ্বাস অবিশ্বাস, ভোট তো দিয়েছে, ভোট দিয়েছে, এবং সে ওই কারণে ভোট দিয়েছে। ভোট দিয়েছে চালের দাম কমবে, ভোট দিয়েছে দ্রব্যমূল্য কমবে, ভোট দিয়েছে দুর্নীতি কমবে। এই কারণগুলি প্রধান ছিল, এবং এর একটাও করার পরে যদি যুদ্ধ অপরাধীর বিচার হতো। আর এখন আমি বিচার চাচ্ছি, আমি তো যুদ্ধ অপরাধী কোনো কোর্টে তো আমি সাপোর্ট দিচ্ছি না, আমি তো ট্রাইব্যুনালে যাচ্ছি না তাদের পক্ষে, আমি কিন্তু যাই নাই, আমি ট্রাইব্যুনালে তাদের পক্ষে যাই না, যেহেতু বর্তমান ট্রাইব্যুনালকে আমি মনে করি এটা আইনগতভাবে গঠন করা হয় না। আমাদের যে আইনগুলো রয়েছে, নুরেমবার্গ ট্রায়াল রয়েছে, পরবর্তী কম্বোডিয়া ট্রায়াল রয়েছে, এই ট্রায়াল অনুযায়ী, এবং দেখেন বাইরে থেকে যেসব জুরিস্টরা এসেছেন যুদ্ধ অপরাধী ট্রায়ালের ব্যাপারে, যাদের অভিজ্ঞতা রয়েছে, তারাও তো এটাকে সাপোর্ট করছে না। আমরা বিচার চাই, কিন্তু বিচারটাকে রাজনীতি প্রতিহিংসামূলক না করে সত্যিকার অর্থে, বাংলাদেশে একটা লোক নাই যেটাকে অপোজ করবে, আমার তো দূরের কথা। যদি এদের বিরুদ্ধে যদি দেখানো যায় যে যারা কাস্টডিতে আছেন তারা খুন করেছেন, তারা অন্য কোন জঘন্য অপরাধ করেছেন, নিশ্চয়ই তাদের বিচার হোক। কি প্রক্রিয়া, আপনারা কি কোনো বিকল্প কিছু প্রস্তাব করেছেন কি, যে না এটাই হলে? আমরা বিকল্প প্রস্তাব করছি। আমরা বলেছি যে ইন্টারন্যাশনাল ওয়ার ক্রাইম ট্রাইব্যুনালস, কয়েকটি ট্রাইব্যুনাল হয়ে গেছে, সেই বিধান মোতাবেক ট্রাইব্যুনাল করুক, ট্রাইব্যুনাল করে বিচার হোক, আমাদের কোনো আপত্তি নাই। এবং দেখেন আজকে যতগুলো বিদেশি জুরিস্ডিকশন সবাই কিন্তু একই কথা বলছে, যে না, ইট ডিড নট কনফর্ম উইথ দ্য স্ট্যান্ডার্ড অফ ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল। আমাদের টি.এস. খান সাহেব খুব একটা ভালো কথা বলছে, সিনিয়র মোস্ট লয়ার, তিনি কিন্তু যুদ্ধ অপরাধী ট্রাইব্যুনালের ছিলেন, জাজ ছিলেন একজনের। সেখানে বলতে ইন্টারন্যাশনাল শব্দটা ছাড়া আর ওই আইনে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড, সেটা অবশ্যই সরকারের পক্ষ থেকে ব্যাখ্যা দিয়েছে যে পুরোটাই যে ইন্টারন্যাশনালি করতে হবে এমন কোনো কিছু নেই, কারণ আমাদের দেশের অভ্যন্তরে যে আইন, দেশের অভ্যন্তরে ঘটনা, দেশের মানুষ করতে পারে। তাহলে আপনার ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল, ওয়ার ক্রাইম ট্রাইব্যুনাল করছেন, নামটা পরিবর্তন করে দেন আপনি, এটা তো অনায়াসে করতে পারি আমরা। আমাদের পেনাল কোডে যেসব ধারাগুলো আছে, হত্যা, ধর্ষণ, লুট, সব সম্ভব, তাহলে এটা ট্রাইব্যুনাল নাম দেন কেন একটা ক্যামাফ্লাউজ করতে আছেন? সহজভাবে ট্রায়াল করেন, আমি প্রসিকিউটর হব, আমার কোনো আপত্তি নাই, কিন্তু ওইটা নাম দিয়ে পিছনে অন্য কাজ করবেন, এটা তো হয় না। আমরা নিশ্চয়ই প্রত্যাশা করি, এটা আপনার সঙ্গে আমি একমত, যে যুদ্ধাপরাধীদের বিচার বাংলাদেশের মাটিতে হতে হবে, কারণ মুক্তিযুদ্ধের যে চেতনায় বাংলাদেশ প্রতিষ্ঠিত, তার বিরুদ্ধের কোন শক্তি যারা থাকবেন ভিন্ন মত পোষণ করতে পারে, কিন্তু বিরুদ্ধ শক্তি আর ভিন্ন মত এক জিনিস নয়। আমরাও চাচ্ছি, আমি বারবার বলছি, বিরুদ্ধ শক্তি, যুদ্ধাপরাধী প্রকৃত যারা মানবতা বিরুদ্ধে অপরাধী, তাদের বিচার হওয়া উচিত, কিন্তু তার মাধ্যমে যাতে কোনো রাজনৈতিক প্রতিহিংসা না হয়, এবং এটাকে স্বচ্ছতা থাকতে হবে, অবশ্যই স্বচ্ছতা থাকতে হবে। আমি বলি, আই ক্যান অফার মাই সার্ভিস টু দি গভর্নমেন্ট। আর এটাও কিন্তু বিষয় যে যদি সেটাই বিশ্বাস হয়ে থাকে, যদি বাংলাদেশের অস্তিত্বে মানুষ বিশ্বাস করে, সেই প্রক্রিয়াটিকে সহযোগিতা করাও কিন্তু সকলের কর্তব্য। নিশ্চয়ই করতে আমি আসছি, কিন্তু আপনারা একটা অস্বচ্ছ ব্যাপার, রাজনৈতিক প্রতিহিংসা, সাইনবোর্ড একটা দিয়ে ইন্টারন্যাশনাল ওয়ার ক্রাইম ট্রাইব্যুনাল নাম দিবেন,
এটা তো হয় না। অসংখ্য ধন্যবাদ অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন আমাদেরকে সময় দেওয়ার জন্য, আচ্ছা, আপনার আপনাকেও অসাধারণ ধন্যবাদ, সুন্দর বক্তব্যের আপনাকেও জন্য। ধন্যবাদ। আমরা প্রত্যাশা করি যে যে আপনারা যে সমস্ত অভিযোগ করছেন যে বিচার বিভাগের দলীয়করণ, কোন দলীয়করণ থাকবে না, এটা সবসময় দেশের প্রত্যেকটা মানুষ প্রত্যাশা করে, এবং অবশ্যই চাই। যুদ্ধাপরাধীদের বিচার অবশ্যই বাংলাদেশের মাটিতে হতে হবে, এটা আমরা বিশ্বাস করি, বাংলাদেশের মানুষ চায়, অবশ্যই সেটি আমিও স্বচ্ছ চাই, প্রক্রিয়াতে, আমিও স্বচ্ছ চাই। প্রক্রিয়াতে এবং কোন ধরনের রাজনৈতিক প্রতিহিংসা ছাড়াই, এবং সেটি করতে পারলেই কেবলমাত্র এটি বাংলাদেশের জন্য কল্যাণ বয়ে আনবে। গ্রহণযোগ্যতা হবে বাংলাদেশের আপনাকে মানুষের। আবারও ধন্যবাদ। দর্শক আপনাদেরকেও ধন্যবাদ আপনাকেও আমাদের সঙ্গে থাকবার জন্য। আপনাকেও সবাই ভীষণ ভালো থাকবেন। অশেষ ধন্যবাদ।